এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালের পর আমি আবার তারপর থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 33, হু সেড পার্লামেন্টারি সিস্টেম প্রোভাইডস এ ডেইলি অ্যাজ ওয়েল অ্যাজ এ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট অব দি গভর্নমেন্ট। অর্থাৎ কে বলেছিলেন সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের দৈনিক তথা প্রাত্যহিক মূল্যায়ন করে থাকে। এটি বলেছিলেন বি.আর. আম্বেদকর, অর্থাৎ বাবা সাহেব রামজি আম্বেদকর, যিনি আমাদের ভারতীয় সংবিধানের পিতা বা জনক বলা হয়ে থাকে যাকে। তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। The Constitution of India empowers the Parliament to form new states and to alter the areas, boundaries, or names of existing states by passing a resolution in simple majority. এটা ছিল প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট, Jammu and Kashmir has been given special status under Article 370 of the Constitution of India. অর্থাৎ প্রথম বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন করার জন্য, এবং পার্লামেন্ট সেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করাতে পারে সেই রেজলিউশনটি। এটা একদম সঠিক। দ্বিতীয়টি বলা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাজ বিন গিভেন স্পেশাল স্ট্যাটাস আন্ডার আর্টিকেল 370 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। এটাও এখানে উত্তর অনুযায়ী সঠিক, বোথ 1 and 2। কিন্তু বলে রাখি 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীরের এই 370 ধারা উঠে গিয়েছে। বর্তমানে এটা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নেক্সট, ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্টস অফ প্রেসিডেন্ট অ্যান্ড বোথ দি হাউসেস। অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট গঠিত রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। নেক্সট, অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন বিল, অর্থাৎ একটি অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইজ নেসেসারি টু ড্র মানি ফ্রম দি কনসলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়া। প্রয়োজন কিসের জন্য? না ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ তোলার জন্য। ক্যান নট বি অ্যামেন্ডেড টু ভ্যারি দ্য অ্যামাউন্ট অফ এনি চার্জ এক্সপেন্ডিচার। অর্থাৎ এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটাকে সংশোধন করা যায় না কোনো ব্যয় করা অর্থের কোনো পরিবর্তন করার জন্য। এই দুটো একদম সঠিক উত্তর। নেক্সট, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানেও ভারতীয় সংসদ সম্পর্কে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে কোনটি সঠিক। প্রথম বিবৃতিতে বলা হয়েছে আ মেম্বার অফ লোকসভা ক্যান নট বি অ্যারেস্টেড বাই পুলিশ আন্ডার এনি কেস ওয়েন দ্য পার্লামেন্ট ইজ ইন সেশন। অর্থাৎ সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার কোনো সদস্যকেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো যায় না। ঠিক আছে। 2 নম্বর, মেম্বার্স অফ ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাভ দ্য প্রিভিলেজ অফ এক্সেমশন ফ্রম অ্যাটেন্ডেন্স অ্যাজ উইটনেসেস ইন দ্য ল কোর্টস। অর্থাৎ ভারতীয় সংসদের সাংসদদের কিছু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, যার জন্য তারা কোনো আইন আদালতে ল কোর্টেতে উপস্থিত হন না তাদের মেয়াদ থাকাকালীন। এটাও বলা হয়েছে, এই প্রিভিলেজের ব্যাপারটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 105 নম্বর ধারায়। অর্থাৎ এখানে 1 এবং 2 দুটিই সঠিক। নেক্সট, এর পরেরটাও বলা হয়েছে, দুটি বিবৃতি দিয়ে প্রশ্ন দেখতে পাচ্ছ। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। প্রথম স্টেটমেন্ট হয়েছে দ্য এক্সপেন্ডিচার টু বি ইনকার্ড বাই দ্য গভর্নমেন্ট and the revenue to be collected by way of taxes must be approved by both the Lok Sabha and the Rajya Sabha. অর্থাৎ সরকারের দ্বারা যে ব্যয় হবে এবং রাজস্ব বা করের মাধ্যমে যে সমস্ত অর্থ আদায় করা হবে সেগুলিকে অবশ্যই লোকসভা এবং রাজ্যসভার অনুমোদন থাকা প্রয়োজন। 2 নম্বর, the charge of impeachment against the President of India can be brought out by any house of the Parliament. অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাবটা
পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। এই দুটো স্টেটমেন্টই কিন্তু এখানেও ঠিক একদম। এবং দ্বিতীয় স্টেটমেন্টের কিছু বিষয়ে জোর দিই, যেরকম এটা একটা খুব প্রশ্ন আসে, খুব সম্ভবত 2019 সালে WBCS মেন্সেও এসেছিল, যে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রস্তাবটা, অর্থাৎ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রস্তাবটা পার্লামেন্টের কোন কক্ষে করা যায়, লোকসভা, রাজ্যসভা কিংবা এনি হাউস অফ দি পার্লামেন্ট। এটা জেনে রাখবে, এটা এনি হাউস অফ দি পার্লামেন্ট। আর রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ব্যবস্থাটা রয়েছে সংবিধানের 61 নং ধারায়। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার্স টু ক্রিয়েট এ নিউ অল ইন্ডিয়া সার্ভিস, অর্থাৎ নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি করার ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্টের, ভারতীয় সংসদের। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দি প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ইউনিয়ন বাজেট টু দি পার্লামেন্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন মন্ত্রক বা বিভাগটি বাজেটের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং প্রিপারেশান নিয়ে থাকে এবং প্রেজেন্টেশন করে থাকে? এটা হবে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস নয়, এটা করে থাকে ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ অ্যান ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট মে বি ডিসকোয়ালিফাইড অন দি গ্রাউন্ড অফ ডিফেকশন, অর্থাৎ দলত্যাগ নিয়ে, দলত্যাগ বিরোধী আইন যেটা 1985 সালে প্রণীত হয়েছিল, সেই অনুযায়ী বেশ কিছু রেস্ট্রিকশান আনা হয়েছে। না হলে একসময় দলত্যাগ ছিল ভারতীয় রাজনীতিতে একটা দুরারোগ্য ব্যাধির মতো। এক সাংসদ একদিনে 6 বার দলত্যাগ করেছিলেন। সেই জন্যই এই বিল আনা হয়েছিল, পাস হয়েছিল যে সময় রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। যাই হোক, স্টেটমেন্টগুলো দেখো। ইফ হি ভলেন্টারিলি গিভ আপ হিজ মেম্বারশিপ অফ এ পলিটিক্যাল পার্টি, যদি ব্যক্তি স্বেচ্ছায় তার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে। এখানে 1, 2, 4 সঠিক, আগেই বলে রাখি। 2 নম্বরটা কি? ইফ হি ভোটস অর অ্যাবস্টেন্স ফ্রম ভোটিং কন্ট্রারি টু এনি ডিরেকশন ইস্যুড বাই হিজ পলিটিক্যাল পার্টি উইদাউট প্রায়ার পারমিশন অফ দি পলিটিক্যাল পার্টি, অর্থাৎ যদি সংশ্লিষ্ট ব্যক্তি তার রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে কোনো বিলের পক্ষে অথবা বিপক্ষে ভোট দিয়ে থাকে বা সমর্থন করে থাকেন, তাহলে ডিফেকশন আইনের আওতা অনুযায়ী তিনি তার রাজনৈতিক দল থেকে এবং পার্লামেন্টের সদস্যতার পদ থেকে বরখাস্ত হবেন। আর 4 নম্বরটা, ইফ হি জয়েন্স এ পলিটিক্যাল পার্টি আদার দ্যান দ্য পার্টি অন হুজ টিকিট হি কন্টেস্টেড অ্যান্ড গট ইলেক্টেড, অর্থাৎ যে দলের হয়ে তিনি পার্লামেন্টে লড়েছেন, লোকসভায় জিতে এসেছেন, জেতার পরে তিনি যদি সেই দল ত্যাগ করেন, তাহলে তার পার্লামেন্টের সদস্যপদ চলে যাবে। নেক্সট, the Constitution of India provides that a bill passed by the Union Parliament cannot become a law until the President accords his approval to it, অর্থাৎ এখানে বলেছে যে, প্রথম অংশটা বলি যে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো বিল ইউনিয়ন পার্লামেন্টে পাস হলে সেটা কখনোই রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া আইনে পরিণত হতে পারে না। এটা খুব সহজ ব্যাপার এবং তোমরা এটা অনেকেই জানো, যারা নতুন তারা এটা জেনে নাও। এবার সেকেন্ড পার্টে কোয়েশ্চেনে বলছে, নর্মালি দ্য প্রেসিডেন্ট অ্যাকর্ডস হিজ অ্যাপ্রুভাল বাট হি ক্যান উইথহোল্ড হিজ অ্যাসেন্ট অ্যান্ড ক্যান আস্ক দ্য হাউস টু রিকনসিডার ইট, সাধারণত রাষ্ট্রপতি কোনো বিল এলে সেটিকে স্বাক্ষর করে দেন, কিন্তু কিছু ক্ষেত্রে তিনি কোনো বিলেতে স্বাক্ষর না করে কোনো হাউসেতে সেই হাউসকে রিকনসিডার বা পুনর্বিবেচনা করার জন্য পাঠিয়ে দিয়ে থাকেন। প্রশ্ন হচ্ছে, দিস পাওয়ার ইজ অ্যাপ্লিকেবল টু দ্য, এই ক্ষমতাটা কোন বিলের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে অনলি টু অর্ডিনারি বিলস। বিলের অনেকগুলো ভাগ আছে, মানি বিলস, অর্ডিনারি বিলস, ফিনান্সিয়াল বিলস। রাষ্ট্রপতি কিন্তু মানি বিলস এবং ফিনান্সিয়াল বিলস এই দুটো বিলকে কখনোই ফেরত পাঠাতে পারেন না পুনর্বিবেচনার জন্য। মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে সংবিধানের 110 নম্বর ধারা এবং ফিনান্সিয়াল বিল অর্থাৎ অর্থনৈতিক বিলের সংজ্ঞা দেওয়া আছে সংবিধানের 117 নম্বর ধারায়। ক্লিয়ার? Next, the chairman and the deputy chairman of the Rajya Sabha are not the members of that house. এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার অংশ নয় বা সদস্য নয়। While the nominated members of the two houses of the parliament have no voting right in the presidential election,
they have the right to vote in the election of the vice president. অর্থাৎ সংসদের দুটি কক্ষের মনোনীত সদস্যরা যেখানে রাষ্ট্রপতির নির্বাচনে ভোটদান করতে পারেন না, সেখানে তারা উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোটদান করতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেটমেন্ট। এবং এই দ্বিতীয় স্টেটমেন্টটাই শুধু সঠিক, প্রথমটা নয়। প্রথমটা কেন সঠিক হলো না? কারণ অবশ্যই রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার সদস্য নয়। এটা একটা প্রশ্ন আসে, ডব্লিউবিসিএসও বেশ কিছুবার এসছে মেন্স পরীক্ষায়। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয়, এই জন্যই এটি সঠিক হলো না। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং বিলস মাস্ট বি পাসড বাই ইচ হাউস অফ দি ইন্ডিয়ান পার্লামেন্ট সেপারেটলি বাই স্পেশাল মেজরিটি? অর্থাৎ চারটি বিলের মধ্যে কোন বিলটি সংবিধানের দুটি হাউসেতেই আলাদাভাবে পাস করাতে হয়? সেটা হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ সংবিধান সংশোধন বিল। এই সংবিধান সংশোধন সম্পর্কে ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এই সংবিধান সংশোধনের অ্যাকচুয়ালি তিনটি পদ্ধতি আছে বলা যেতে পারে। আর এই সংবিধান সংশোধন পদ্ধতিটি নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট, দ্য পার্লামেন্ট ক্যান মেক এনি ল ফর দি হোল অর এনি পার্ট অফ ইন্ডিয়া ফর ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল ট্রিটিস? অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের জন্য সংসদ যে কোনো আইন প্রণয়ন করতে পারে দেশের যে কোনো অংশের জন্য। প্রশ্নটা হচ্ছে সেটাই, যে সেখানে কি রাজ্যগুলির সম্মতি লাগে বা মেজরিটি স্টেটের সম্মতি লাগে? এখানে দেখো উত্তর হচ্ছে 45D, উইদাউট দ্য কনসেন্ট অফ এনি স্টেট। এখানে কোনো রাজ্যেরই কোনো সম্মতি প্রয়োজন লাগে না। নেক্সট, ইন হোয়াট ওয়েজ ডাজ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন? অর্থাৎ ভারতের সংসদ মানে আইন বিভাগ যে প্রশাসনিক ব্যাপারে বা এক্সিকিউটিভের ওপর কন্ট্রোল করে থাকে এটা সকলেই জানে, কিন্তু কিসের মাধ্যমে কন্ট্রোল করে? এটা হবে থ্রু পার্লামেন্টারি কমিটিস। পার্লামেন্টে যে একাধিক বিবিধ কমিটি আছে, মানে রুলস অফ প্রসিডিওর কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই সমস্ত কমিটির মাধ্যমেই পার্লামেন্ট এক্সিকিউটিভের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। নেক্সট, who shall cause every recommendation made by the finance commission to be laid before each house of parliament? অর্থাৎ অর্থ কমিশন যে সমস্ত সুপারিশ করে থাকে সেগুলিকে পার্লামেন্টে কে পেশ করেন? এটার উত্তর হবে রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রসঙ্গত অর্থ কমিশন ভারতীয় সংবিধানের 280 নং ধারা অনুযায়ী গড়ে উঠেছে। অর্থ কমিশনে একজন চেয়ারম্যান এবং অন্যান্য 4 জন সদস্য থাকেন। নেক্সট দেখো, এখানে অ্যাসারশন রিজনিং দিয়েছে, বিবৃতি এবং যুক্তি। অ্যাসারশনে বলা হয়েছে, আন্ডার আর্টিকেল 368 দ্য পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ দি কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের 368 নং ধারা অনুযায়ী ভারতের সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে। রিজন, দ্য পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম লেজিসলেটিভ বডি ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা একটু ভেঙে বললে ভালো হয়। পার্লামেন্ট হচ্ছে ভারতের সুপ্রিম চরম আইনগত সংস্থা, একদম ঠিক। কেননা এটা পার্লামেন্টে কাদের দ্বারা নির্বাচিত হয় সদস্যরা? না, ইলেক্টেড বাই পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণের দ্বারা পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হন। সেই জন্যের উত্তরটা হবে বোথ এ অ্যান্ড আর কারেক্ট, একদম এতে কোনো দ্বিধা নেই। অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কেন এটা করা হয়েছে? পার্লামেন্ট কেন ভারতীয় সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে? কারণ ভারতের সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে কারণ নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে আছেন, এই জন্য। বুঝতে পারলে? তোমাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, থ্যাংক ইউ।